আসসালামু আলাইকুম সবাইকে। কেমিস্ট্রি সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এখন আমরা আসলে কোন চ্যাপ্টার গুলোতে বেশি গুরুত্ব দিব। সো দেখো, সব থেকে বেশি প্রশ্ন আসবে জৈব রসায়ন থেকে। যদি কোনো রকম তোমার ভুল না হয়, তাহলে সব থেকে বেশি বেশি প্রশ্ন জৈব যৌগ থেকে আসবে। ঠিক আছে, সো এইটার গুরুত্ব আলটিমেটলি বুঝতে পারছো। 5 স্টার সবাই এখানে এটার গুরুত্ব 5 স্টার দিয়ে রাখছি। ঠিক আছে, এরপরে পরিবেশ রসায়ন, গুণগত রসায়ন, মূলে পর্যাবৃত্ত ধর্ম, এগুলো জৈব যৌগের থেকে একটু প্রায়োরিটি কম, কারণ এগুলোতে থেকে তোমার 3টা 4টা প্রশ্ন এরকম করে প্রশ্ন আসে। জৈব যৌগ থেকে 4টা 5টা 6টা 7টা থেকে 9টা পর্যন্ত প্রশ্ন আসছে, এরকম রেকর্ডও আছে। অর্থাৎ সর্বনিম্ন 4টা সর্বোচ্চ 9টা এরকম প্রশ্ন আসে, কারণ তুমি জানো এই চ্যাপ্টারটা অনেক বড়। আর এগুলা থেকে তোমার এভারেজে 2 থেকে 3টা করে আসে। দেখা গেছে এখান থেকে তোমার 14 থেকে 15টা চলে যায়। আর বাকি যে চ্যাপ্টার গুলো আছে, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, রাসায়নিক পরিবর্তন, তড়িৎ রসায়ন, এরপর তোমার পরিমাণগত, কর্মমুখী অর্থনীতি, এই যে চ্যাপ্টার গুলো আছে এগুলো 3 স্টার ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, তো তুমি বুঝতে পারছো তুমি ম্যাক্সিমাম প্রশ্ন পাবা কোন চ্যাপ্টার গুলো থেকে ভাইয়া? এই যে জৈব যৌগ থেকে, আর তোমার এই যে গুণগত রসায়ন এবং মৌলের পর্যাবৃত্ত পরিবেশ রসায়ন, এই চ্যাপ্টার গুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন পাবা। তো বুঝতে পারতেছো যে গুরুত্বের ভিত্তিতে তুমি কোন চ্যাপ্টার গুলা বেশি দেখবা আর কোন চ্যাপ্টার গুলো একটু মোটামুটি দেখবা না, এরকম না বলতেছে না যে এটা তুমি 3 স্টার দিকে দেখবাই না, বাট তুমি বুঝতে পারতেছো যে কোন জায়গাগুলো তোমার খুব বেশি ফোকাস করতে হবে। এইগুলো চ্যাপ্টার কোনগুলা আমি বেশি করে দেখবো। ঠিক আছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে একই কথা যে মেন বই দেখানো গুলো একটু দেখে যাও, এরপরে অনুশীলনটা দেখো। তুমি যদি কবি স্যার আগে করে না করে থাকো, তাহলে এখন নতুন করে সব করা দরকার নেই। যদি আগে করা থাকে তাহলে তুমি কিন্তু খুব ভালো মতো জানো, জাস্ট খালি চোখ গুলা যাবা। এরপরে মেডিকেলের বিগত 10 থেকে 12 বছরের প্রশ্ন ব্যাংক করো, ইনাফ, তোমার আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, এরপর আসো ভাইয়া, আমি একটু তোমাদের জন্য মেইন বইয়ের যে টপিক গুলো আছে সেগুলো নিয়ে আসছি। একটু দেখো যে এটা হাজির স্যারের বইয়ের শুরুর দিকে যে যখন তোমার সব চ্যাপ্টার গুলো দেওয়া থাকে, সেখান থেকে জাস্ট খালি টপিক গুলো নিয়ে আসছি। তো দেখো, প্রথম চ্যাপ্টার কি আমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, তাই তো? তুমি একটু বড় করে দিয়ে আশা করি তোমরা দেখতে পারবা। সো এইখানে তোমরা একটু দেখো যে ল্যাবরেটরি নিরাপদ প্রথমে কি হয়, যে তোমার কি কি লাগবে ল্যাবরেটরিতে, সেফটি এলিমেন্ট, সেগুলো আলোচনা করা আছে, তাই না? সো এইখান থেকে তোমার কোন গ্লাভস গুলা কোন জায়গায় লাগে এটা একটু দেখবা। ঠিক আছে, যে হ্যান্ড গ্লাভস এর যে টপিকটা আছে এটা কোন জায়গায় কি কি লাগে এটা একটু দেখলাম। তারপরে ক্লাস টপিকটা ইম্পর্টেন্ট, যে গ্লাসের কি কি যৌগ ইউজ করা হয়, কোন গ্লাস কিসে ইউজ করা হয়। ঠিক আছে, এইটা। এরপর গ্লাস সামগ্রী পরিষ্কার, এইটা আবার ইম্পর্টেন্ট। ঠিক আছে, গ্লাস সামগ্রী পরিষ্কারের মধ্যে কি আছে ভাইয়া? ডিটারজেন্ট, ডেকন-19, ক্রোমিক অ্যাসিড, এগুলো আছে, এগুলো একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে ব্যালেন্স থেকে টোটাল 4টা জিনিস পড়া লাগে। একটা যে 4 ডিজিট ব্যালেন্স কতটুকু মারতে পারে, 2 ডিজিট ব্যালেন্স কতটুকু মারতে পারে, এবং তোমার যে রাইডার ধ্রুবক টপিকটা। ঠিক আছে, তাহলে ব্যালেন্স থেকে এই কয়টা জিনিস দেখলেই কিনা গ্লাস সামগ্রী পরিষ্কার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে। এরপরে যে যন্ত্রপাতি গুলো আছে, এই যন্ত্রপাতি গুলোর মধ্যে মেজারিং সিলিন্ডার, বুরেট, এগুলোতে সর্বনিম্ন কতটুকু তরল মাপা যায় এটা কিন্তু দেওয়া আছে। এরপরে এগুলো কোন কাজ দিয়ে তৈরি, পাইরেক্স কাজ দিয়ে তৈরি, এই প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, এবং প্রত্যেকটা সম্পর্কে কোন স্পেশাল টপিক থাকে আমরা কিন্তু মেইন বইয়ের ক্লাসে এগুলো ভালো মতো করছি, সেগুলো একটু দেখবা। এরপরে ল্যাম্পের যে টপিকটা আছে সেখান থেকে যে তোমার জারণ শিখার কতটুকু তাপমাত্রা, জারণ শিখার কালারটা কি, বিজারণ শিখার কতটুকু তাপমাত্রা, এগুলো একটু দেখবা। আর লাস্টলি যখন তোমার এই যে বিভিন্ন রাসায়নিক দ্রব্য নিয়ে আলোচনা করা আছে, হ্যাজার্ড সিম্বল কয়টা, কোনটা ক্ষারক, কোনটা বেশি তোমার অ্যাসিড পড়লে কি করতে হবে, ক্ষার পড়লে কি করতে হবে, এক্সট্রা তো প্রশ্নগুলো আছে, সেগুলো এরপরে তুমি দেখবা। ঠিক আছে, আর এই যে সেমি মাইক্রো মাইক্রো এগুলোর মধ্যে কতটুকু ভর নিয়ে আলোচনা করে এটা দেখবা। সেমি মাইক্রোতে তোমার H2 অ্যাসিড উৎস কি, মাইক্রোতে তোমার H2 অ্যাসিড উৎস কি, এই প্রশ্নটা দেখবা, কারণ এই প্রশ্নটা বারবার আসে। MSDS এটার পূর্ণরূপ কি, হ্যাজার্ড সিম্বল কয়টা, এই জিনিসগুলো একটু ভালো মতো দেখবা। ঠিক আছে, অর্থাৎ ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে এই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসে, আর অনুশীলনী মেন মধ্যে পড়বাই। ঠিক আছে, এরপর আসলে গুণগত রসায়ন। গুণগত রসায়নে তোমার মেইনলি বেশিরভাগ প্রশ্ন আসে শিক্ষা পরীক্ষা, আয়ন শনাক্তকরণ, বর্ণালী, এইসব ছোটখাটো প্রশ্ন থেকে, এবং কোয়ান্টাম সংখ্যা, এই টার্মটা থেকে, কোয়ান্টাম সংখ্যা থেকে অনেক প্রশ্ন আসে। ঠিক আছে, অর্থাৎ মেইনলি দেখো পরমাণুর মডেল জিনিসটা খালি তুমি কোন রকমের ডিভাইস দেওয়া যাবা, এটা থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না, এবং আসলেও যেই টাইপের প্রশ্ন আসে সেটা তুমি পারবা। ঠিক আছে, যে আলফা কণা তোমার কি 4 হিলিয়াম 2+, বোর পরমাণু মডেল কার জন্য প্রযোজ্য, 1 ইলেকট্রনের জন্য হিলিয়াম 2+, এই টাইপের প্রশ্ন আসে। এই টাইপের প্রশ্ন তুমি একদম এইচএস শুরু থেকে করছো, এটা চিন্তা খাওয়া প্যারা খাওয়ার কিছু নেই, এগুলো তুমি পারো। ঠিক আছে, বাট তুমি একটু দেখো যে 3টা নীতি আছে, প্রথমত আবহাওয়া নীতি, তারপরে তোমার কোয়ান্টাম সংখ্যার টপিকটা তুমি খুব ভালো মতো দেখে দেবা, যে কোয়ান্টাম সংখ্যা কিভাবে বের করতে হয়, কোন পরমাণুর জন্য কোয়ান্টাম সংখ্যা কি, ইলেকট্রন বিন্যাস করলে কিভাবে কোয়ান্টাম সংখ্যা আসবে, মন্ডি কি বলছে, পাউলি কি বলছে,
ঠিক আছে, এই কথাগুলো একটু দেখে যাবা। তারপরে কোয়ান্টাম সংখ্যা কোনটা দ্বারা কি মিন করে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোয়ান্টাম সংখ্যা টপিকটা তোমাকে খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। এরপরে তোমাকে শিখা পরীক্ষা, আইন শনাক্তকরণ, ঠিক আছে। এগুলো তো এখানে ব্যবহারিকের মধ্যে দেওয়া আছে, যে শিখা পরীক্ষা এবং হচ্ছে তোমার বিভিন্ন আইন শনাক্তকরণ, এটা দেখে যাবা। এবং এগুলো রিভাইজ দেওয়ার ক্ষেত্রে যে শিক্ষা পরীক্ষায় কোনটা কি কালার, আইন শনাক্তকরণ কোনটা কি দিয়ে শনাক্তকরণ কি কালার, কি দিয়ে শনাক্তকরণ কি কালার, কি দিয়ে শনাক্তকরণ কি কালার, এতটুকু পড়বা। ক্লিয়ার? ওকে, এরপর আসবে দাব্যতা। দাব্যতা টপিক থেকে তুমি ছোটখাটো ম্যাথ গুলা দেখলা, দাব্যতা কি কনসেপ্ট একটু দেখলা, কেএসপি কেপি এর কনসেপ্ট একটু দেখলা, সময় এগুলো একটু দেখলা, তাইলে এরা ঠিক আছে। এবং ল্যাটিস শক্তি, এনথালপি শক্তির যে দুইটা পেজ, এটা একটু ভালো মতো দেখবা। ল্যাটিস শক্তি, এনথালপি শক্তির যে দুইটা পেজ, এটা খুব ভালো মতো দেখবা। আর বর্ণালী থেকে অবশ্যই ব্যবহারগুলো জানতেই হবে। বর্ণালী থেকে এই যে জালটাকে জাল পাশে শনাক্তকরণ, ইউভি রশ্মির ব্যবহার, মানে আইআর রশ্মির ব্যবহার, ঠিক আছে, এমআরআই যন্ত্রে কি কি ইউজ করা হয়, এনএমআর পরমাণু, ঠিক আছে, এগুলা। আর লাস্টলি একটা কথা বলি যে আইসো যে টপিকটা আছে, আইসো, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রন, এই টপিকটা একটু ভালো মতো দেখে যাওয়া, ঠিক আছে। ওই টপিকটার মধ্যে কিন্তু কি আছে, নিউক্লিয়ার বিক্রিয়া আছে, ফিউশন, এই টপিকগুলো একটু ভালো মতো দেখে যাবা। তাহলে হচ্ছে গুণগত রসায়নে কোন জিনিসগুলো থেকে প্রশ্ন বেশি আসতে পারে, ঠিক আছে। আর বর্ণালীর মধ্যে ওই তোমার হাইড্রোজেন বর্ণালী সিরিজটা আছে, এটা একটু বললা। ব্যবহারগুলো তো বললাম, ব্যবহারগুলো পড়লা। তারপর হচ্ছে বর্ণালীতে কার ল্যামডা বেশি, কার শক্তি বেশি, কার কম্পাঙ্ক বেশি, ভাই কিন্তু এগুলো নিয়ে রেগুলার একটা পোস্ট দিছিলাম। ওই জিনিসগুলো একটু দেখবা, যে ল্যামডা মনে রাখলে বাকি তিনটা এমনি মনে রাখা যায়, যে ল্যামডা বেশি হলে ওইগুলা কম, ল্যামডা কম হলে এগুলা বেশি, এইভাবে তুমি হচ্ছে মনে রাখবা, ঠিক আছে। আর ল্যামডার মান মুখস্থ করা লাগবে কিনা, ল্যামডার মান শুধুমাত্র ইউভিটা মনে রাখো, আইআর মনে রাখো, দৃশ্যমান মনে রাখো, আসলে তিনটেই আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। এখন যদি মনে করো মাইক্রোওয়েভ দিয়ে দিল, এটা তো মুখস্থ রাখা আমার পক্ষে সম্ভব না, তো কিছু করার নেই। এক দুইটা এমসিকিউ এরকম আসতেই পারে যেটা তুমি কোনোভাবে অ্যান্সার করতে পারবে না। তুমি অ্যান্সার করতে পারবে না মানে অন্য অঙ্করাও অ্যান্সার করতে পারবে না, বুঝতে পারছো? সেটা তোমার প্যারা খাওয়ার কিছু নেই। যদি আসে তুমি ইউভি, আইআর আর দৃশ্যমানের যে ল্যামডার রেঞ্জটা আছে এটা একটু মুখস্থ করে যাবে, ঠিক আছে। ওকে, এরপরে লাস্টের দিকে যে টপিক আছে ভাইয়া, এইগুলা থেকে কি পড়বো, কেলাসন, তারপরে দ্রাবক নিষ্কাশন, পাতন, ক্রোমাটোগ্রাফি, এগুলার জাস্ট কি ব্যবহারটা করে যাবো, এগুলা জাস্ট খালি ব্যবহারটা। এবং কিভাবে কি করে পাতন সম্পর্কে, যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য থাকলে সাধারণ পাতন, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পাতন থাকলে তোমার হচ্ছে আংশিক পাতন, এই জিনিসটা একটু দেখা যাবে, ঠিক আছে। অর্থাৎ এগুলোর ব্যবহারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে এগুলো যে প্রকারভেদটা আছে সেটা একবার করে দেখে যাবা, ঠিক আছে। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এইখান থেকে তোমার যে কোনো থিওরিটিক্যাল টপিক থেকে প্রশ্ন আসছে। তুমি হাইড্রোজেন বন্ধন বলো, অর্থাৎ যত রকম বন্ধন আছে, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, হাইড্রোজেন বন্ধন, সেখান থেকে প্রশ্ন আসছে। ফাজানি থেকে প্রশ্ন আসছে। এরপর হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস থেকে প্রশ্ন আসছে। বিভিন্ন ব্লকের মৌলের ধর্ম থেকে প্রশ্ন আসছে। তার মানে এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক মেন বই থেকে খুব সুন্দর মতো যতগুলো লাইন তুমি দেখাইছো একবার করে হলেও চোখ বুলায় যাবা, ঠিক আছে। একবার করে হলেও চোখ বুলায় যাবা। এবং গুরুত্বের ভিত্তিতে ভাইয়া ইলেকট্রন বিন্যাস যেগুলো মাস দেখতেই হবে, ভাইয়া ইলেকট্রন বিন্যাস। এরপর হচ্ছে ফাদানের নীতিটা তুমি একটু ভালো মতো দেখে যাবা। ফাদানের নীতির এমসিকিউ গুলো তুমি দেখবা, অবশ্যই সব জায়গাতে অনেক বেশি করে আছে, সেগুলো একটু দেখবা। এরপর হচ্ছে বিভিন্ন ব্লকের ধর্ম, ব্লকে কয়টা মৌল আছে, সংখ্যা কি, ঠিক আছে, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এরপর হচ্ছে বন্ধন, ঠিক আছে, বন্ধনটা একটু ভালো মতো দেখা যায়, ঠিক আছে। তাহলে এইখান থেকে দেখবা প্রশ্নগুলো আসে। আর এগুলা বাদে আর কোথা থেকে প্রশ্ন আসবে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম যেটা, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসবে, মাস্ট আসবে। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এখান থেকে প্রশ্ন আসবে। এটার মধ্যে কি আছে, ইলেকট্রন শক্তি, তড়িৎকান্তকতা, আয়নীকরণ শক্তি, পরমাণুর আকার, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এখান থেকে প্রশ্ন আসবেই। তো এখান থেকে তুমি হচ্ছে খুব ভালো মতো ব্যতিক্রম গুলা পড়বা। আকার বেশি হলে কোনটা বাড়বে কমবে, ডান থেকে বামে গেলে কি হবে, উপর থেকে নিচে গেলে কি হবে, এগুলা খুব ভালো মতো পড়বা, ঠিক আছে। ওকে, এরপরে আসো যে এই পার্টটা শেষ হলে তুমি দেখবা অক্সাইড নিয়ে আলোচনা করা আছে। অক্সাইড, এই অক্সাইডের মধ্যে কোনটা অম্লীয়, কোনটা উভধর্মী, কোনটা তোমার হচ্ছে এই ধর্মী, এগুলো পড়বা। ডি ব্লকের যে 5টা ধর্ম আছে, চুম্বকীয় ধর্ম, রঙিন যৌগ, জটিল যৌগ, এই জিনিসগুলো একটু ভালো মতো এখান থেকে দেখে দেবা, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনে তোমার হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্নের সম্ভাবনা বেশি, আর তোমার হচ্ছে পিএইচ এর ম্যাথ, ঠিক আছে। তো রাসায়নিক পরিবর্তনে দেখো একটু পড়া কম আছে। প্রথমত গ্রিন কেমিস্ট্রি নীতিগুলো একবার রিভাইজ দিয়ে ফেলবা। একমুখী বহুমুখী বিক্রিয়া তোমার তাপমাত্রা বাড়াইলে কমাইলে কি হবে, ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখলাম। তারপরে লাশাতিলের নীতিটা কি, কেপি কেসির মাঝখানে যে সম্পর্কটা, যে কেপি ইকুয়ালস টু কেসি আর টু দি পাওয়ার ডেলএন, তারপরে ডেলএন যে কনসেপ্ট থেকে একক আসে, এই ম্যাথগুলা, ঠিক আছে, কেপি কেসির মাঝখানে যে সম্পর্ক, একক, এই জিনিসগুলো একটু দেখলাম।
তারপর নিচের দিকে আসো, বিক্রিয়ার সাম্যাবস্থা কখন ডানে যাবে বামে যাবে এটা তো লাস্টে জানি, এটা ভালো দেখবা। আর এখান থেকে পিএইচ যে টপিকটা আছে সেখান থেকে ম্যাথগুলা করবা। কেডব্লিউ পানির বিয়োজন দিব, কেডি এটা নিয়ে আমি একটু পড়াশোনা করবা। বাফার থেকে প্রতি বছর মেডিকেলের প্রশ্ন আসে, এগুলো তোমরা জানো যে কোন টপিকগুলো একটু বেশি করে দেখতে হয়। আর এই চ্যাপ্টারের লাস্ট দিকে কিন্তু কি আছে ভাইয়া, এই চ্যাপ্টারের লাস্ট দিকে বিভিন্ন পিএইচ এর মানগুলো আছে, এগুলা মুখস্থ করা ছাড়া কোনো অপশন নেই। অনেকেই বলছো যে ভাই এই মানগুলো বলেন, এগুলো তোমাকে ডিরেক্ট মুখস্থ রাখতে হবে, যে তোমার টুথপেস্টের পিএইচ কত, চোখের পানির পিএইচ কত, রক্তের পিএইচ কত, এগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, বুঝছো? এগুলো তোমাকে মুখস্থই করতে হবে, এগুলো তো আসলে কিছু করার নেই। আর যেহেতু আমাদের এই যে তাপ রসায়নের যে পার্টটা আছে, এই পার্টটা যেহেতু সিলেবাসের বাহিরে, এখান থেকে তোমাদের আমি কিন্তু বারবার করে বলছি যে শুধুমাত্র প্রশমন তাপগুলা, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড +8F, এটার প্রশমন তাপ কত ভাইয়া, -68 পয়েন্ট সামথিং কিলো জুল পার মোল। এই প্রশমন তাপগুলা পড়বা। এরপরে কোনটা তাপ উৎপাদী, অর্থাৎ অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু ভালো মতো দেখবা, এবং বিগত বছর যে প্রশ্নগুলো আছে সেগুলো বই থেকে খুব একটা জিনিস পড়ার নাই, জাস্ট প্রশমন তাপটা কোনটা তাপ উৎপাদী, ঘনীভবন তাপ উৎপাদী, অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে সেটা, এবং বিগত বছর এখান থেকে যে প্রশ্ন আসছে সেইটা, একদম মেইন বই থেকে আর কিছু করার দরকার নেই, কারণ হচ্ছে কিন্তু শর্ট সিলেবাসের বাইরের টপিক, ঠিক আছে? এরপর হচ্ছে কর্মমুখী রসায়নে কি করবো, মেইনলি প্রিজারভেটিভস, কোন প্রিজারভেটিভ কোথায় ইউজ করবো, কোন প্রিজারভেটিভস এর পিএইচ যদি দেওয়া থাকে স্পেশাল কোনো ইউজ আছে কিনা সেটা, ঠিক আছে? স্পেশাল ইউজ গুলা, যেমন জুস এ তোমার হচ্ছে সোডিয়াম বেনজয়েড, চাটনিতে ভিনেগার, ঠিক আছে? মাংসতে নাইট্রেট, আর কমন গুলো তুমি হচ্ছে একবার করে দেখে যাবে। আবার স্পেশাল যেটা যে না এইটা এটার জন্যই, ওটা অবশ্যই ভাগে পড়তে হবে। প্রিজারভেটিভস এর প্রকারভেদ গুলা সেটা দেখা যাবা, ঠিক আছে? যে অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট, কিলেটিং এজেন্ট, এগুলো একটু ভালো মতো দেখা যাবা। আর লাস্টের দিকে তোমার হচ্ছে সাসপেনশন, কোয়াগুলেশন, দুধ নিয়ে আলোচনা করা আছে। আর লাস্টে হচ্ছে টয়লেট্রিজ এর মধ্যে কি পড়বা, মূল উপাদান কি, মূল উপাদানের মধ্যে তোমার হচ্ছে অ্যান্টিসেপটিক, তারপরে তোমার হচ্ছে ময়শ্চারাইজিং এজেন্ট রূপে কি কি ইউজ করছে, এগুলো অর্থাৎ জাস্ট কি পয়েন্ট গুলো যেগুলো মেইন বইতে দেখানো আছে সেগুলো, এখানে মেইন বইয়ের বাইরে এবং হচ্ছে অনুশীলনের বাইরে থেকে প্রশ্ন আসবে না। এইখানে কর্মমুখী রসায়ন, তারপরে তোমার হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, তারপরে হচ্ছে তোমার অর্থনৈতিক রসায়ন, এই তিনটা চ্যাপ্টারে কিন্তু তোমার দেখবা মেইন বই এবং অনুশীলনী থেকে হুবহু ডিরেক্ট লাইন ধরে বা প্রশ্ন দেখবা তুলে দিছে, বা বিগত বছরের প্রশ্ন দেখবা তুলে দিছে, আগে থেকে বলে দিলাম, ঠিক আছে? তারপরে টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার খুব ভালো মতো বলবা, ট্যালকম পাউডার, যত রকম টয়লেট্রিজ এবং প্রসাধনী গুলো আছে সেগুলোর মেইন উপাদান কি, কি কাজে ইউজ করতেছি, কোন স্পেশাল কথাবার্তা বলে দেওয়া আছে কিনা সেইটা, ঠিক আছে? আর ভিনেগার তো এই চ্যাপ্টার তোমরা অনেকেই ভিনেগারই এই চ্যাপ্টারে বলবে যে ভিনেগারের চ্যাপ্টার, ঠিক আছে? সো ভিনেগারটা কেমনে তৈরি করতেছে, কখন কোন এনজাইম লাগতেছে, কখন জাইমেস, কখন ইনভার্টেস, ঠিক আছে? পিএইচ কত, মল ভিনেগারে কতটুকু ভিনেগার থাকে, এমনি ভিনেগারে 6 থেকে 10% অ্যাসিডিক অ্যাসিড থাকে, এই জিনিসগুলো একটু পড়বা, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে সেকেন্ড পেপার। হ্যাঁ, সেকেন্ড পেপারে পরিবেশ রসায়নের শুরুর পার্টটা কি ভাই, শুরুর পার্টটাতে আছে বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করা আছে, এগুলো একটু দেখবা। এরপরে বিভিন্ন এসটিপি, অ্যাসিটিপি, আর এর একক, বোলসম্যান ধ্রুবক, এগুলো আলোচনা করা আছে, সেগুলো একটু দেখবা। এখানে একক নিয়ে প্রশ্ন আসতে পারে। তারপরে যত রকম গ্যাসের সূত্র আছে প্রত্যেকটা গ্যাসের সূত্র একবার করে দেখে যাবা, প্রত্যেকটা গ্যাসের সূত্র একবার করে দেখবা। যতগুলো গ্রাফ আছে সেগুলো একটু বাংলায় জাস্ট খালি পড়ে যাওয়া, আচ্ছা পি আর ভি এর গ্রাফ পেলে এটা হবে পরাবৃত্তাকার, তারপরে তোমার হচ্ছে পি আর 1/v এর গ্রাফ হইলে এটা হবে তোমার হচ্ছে y = mx বা x অক্ষের সমান্তরাল, ঠিক আছে? আসার সম্ভাবনা অনেক কম, বাট আসতেও পারে, দেখা গেছে স্যার হচ্ছে তোমার বিগত বছরে একটা প্রশ্ন ঠিক করে তোমাকে তুলে দিছে, তো সে অত কিছু চিন্তা করে নেই, ডিরেক্ট গ্রাফের প্রশ্ন দিয়ে দিল, সো জাস্ট এতটুকু দেখলেই না, ঠিক আছে? এরপরের পার্টটা যে আছে ওইটা ইম্পর্টেন্ট আমার, ঠিক আছে? এগুলো তো তুমি একবার করে দেখে যাবা, বাট এই যে ব্যাপন হার অবশ্যই পড়তে হবে, ব্যাপন হার থেকে দেখবা প্রশ্ন আসছে। তারপরে নাইট্রোজেন ফিক্সেশন, দূষক যেগুলো আছে, অ্যাসিড বৃষ্টি, তারপরে অ্যাসিড খার যে 3টা থিওরি আছে, পানির বিশুদ্ধতার মানদণ্ড, এবং হচ্ছে আর্সেনিক, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, লেডের দূষণ, এগুলো অবশ্যই তোমাকে মাস্ট পড়তে হবে। বাস্তব গ্যাস, আদর্শ গ্যাসের মাঝখানে সম্পর্ক, এগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? অবশ্যই পড়তে হবে। অর্থাৎ এই যে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস থেকে শুরু করে একদম তোমাকে প্রত্যেকটা বায়ুমণ্ডল, গ্রিন হাউস যা কিছু আছে, এই অ্যাসিড খারের তত্ত্ব, অ্যাসিড বৃষ্টি, তারপরে যে পানির বিশুদ্ধতার মানদণ্ড, সব তোমাকে পড়তে হবে, ঠিক আছে? পরিবেশ রসায়ন থেকে কিন্তু প্রত্যেকটা থেকে প্রশ্ন আসছে। আর ম্যাথের কথা একটু বলি, ম্যাথের কথা কিন্তু ভাইয়া ম্যাথ সবগুলা করাই দিছি। তোমার হচ্ছে তড়িৎ রসায়ন থেকে ম্যাথ আসার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে, আসলেও তোমরা পারবা, ঠিক আছে? তড়িৎ রসায়ন থেকে ম্যাথ আসার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে, আসলেও তোমার ছোটখাটো ম্যাথ আসবে, ই সেলের ছোট্ট একটা যোগ বিয়োগ ম্যাথ আসবে, ঠিক আছে? ওগুলো তোমরা পারবা, ঠিক আছে? এটা নিয়ে আসলে অনেক বেশি চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, জৈব আসলে সাজেশনে কিছু নাই, জৈব থেকে প্রত্যেকটা টপিকের প্রশ্ন আসছে, তোমরা বিশ্বাস করবা কিনা, মেডিকেলি একমাত্র যেখানে জৈব যৌগের এমন কোনো টপিক নাই যেখান থেকে প্রশ্ন আসে নাই।
জৈব যুগের এমন কোন টপিক নেই যেখান থেকে প্রশ্ন আসেনি। এটা শুরুর দিকে জৈব যুগের হিস্ট্রিটা একবার করে একটু দেখে নিবা, এরপরে সমানতা, সমানতার সংখ্যা, এইখানে তোমাদের অনেকের তোমার প্যাচ থাকে, এটা সম্পর্কে একটু বলে দিই সাজেশন ক্লাসে যে ভাইয়া সমানতার সংখ্যা হাজারি স্যারের বইতে যে কটা দেওয়া আছে ডিরেক্টলি যে ভাইয়া C3H6O এটা সমানতা 3টা ডিরেক্ট মুখস্থ করে ফেলবা। পরীক্ষার হলে এগুলো বের করার তোমার কাছে সময় থাকবে না, পরীক্ষার দিন এগুলো বের করা তোমার কাছে সময় থাকবে না। এই হাজারি স্যারের বইতে যে কথা দেওয়া আছে ডিরেক্টলি মুখস্থ, অনুশীলনীতে যতগুলা পাবা, প্রশ্ন ব্যাংকে বিগত বছরে যতগুলো পাবা ডিরেক্ট মুখস্থ করে ফেলবা, অথবা একটা জায়গায় লিখে ফেলবা ডিরেক্ট, এবং পরীক্ষার আগে মেডিকেল পরীক্ষা দিতে যাওয়ার আগের দিন একটু দেখে যাবা, শেষ। ডিরেক্ট মুখস্থ, কিছু করার নেই, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার প্রত্যেকটা যুগের প্রস্তুতি, তারপরে শনাক্তকরণ, পার্থক্যকরণ, প্রত্যেকটা যুগের প্রস্তুতি, শনাক্তকরণ, পার্থক্যকরণ। এখানে দেখো সিরিয়ালি দেওয়া আছে। প্রথমত কি ভাইয়া আমাদের অ্যারোমেটিক যুগের মধ্যে বেনজিন, তারপরে কি অ্যালকেন নিয়ে আলোচনা করা আছে, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, তারপরে অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, তাই তো। তারপরে অ্যাস্টার, অ্যামিন, তারপরে গ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন, টিএনটি, তাই তো। এই জিনিসগুলো আলোচনা করা আছে। তারপরে লাস্টের দিকে ভাইয়া ডেটল, প্যারাসিটামল, এগুলো কিন্তু মেডিকেল থেকে প্রশ্ন আসবে, কারণ তোমরা জানো এগুলো মেডিকেলের জিনিসপাতি, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, তাই তো। তারপর হচ্ছে তোমার কি এই যে আইআরওসির যে জিনিসগুলা, এগুলা ডিরেক্ট তোমাকে মুখস্থ রাখতে হবে। আইআরওসির মান, আইআরওসির কত থেকে কত ইউজ হয়, তারপরে তোমার হচ্ছে ওই মিডল আইআর ইউজ হয়, সবকিছু তোমাকে মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে। আচ্ছা, আর লাস্টের দিকে তুমি হচ্ছে এই পলিমারের যে পার্টটা আছে, এই পলিমারের পার্টটার মধ্যে একটা বক্স দেওয়া আছে না, যে তোমার হচ্ছে এই যে পিভিসি, এটা ইউজ করা হয় তোমার হচ্ছে এখানে সেখানে ফ্রাই প্যানে, এই জিনিসগুলোকে দেখবে, দেখো ব্যবহারটা দেখো, আর কিছু দেখা লাগবে না। আর একদম শেষে অ্যামাইড বন্ধন, গ্লাইকোসাইড বন্ধন নিয়ে কথাবার্তা বলে দেওয়া আছে। তাহলে ওটা দেখো অ্যামাইড বন্ধন কই থাকে, গ্লাইকোসাইড বন্ধন কই থাকে, অ্যামাইড বন্ধন কি, গ্লাইকোসাইড বন্ধন কি, শেষ। এটা আর কিছু করার দরকার নাই। ওকে, পরিমাণগত রসায়ন এখান থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না মেডিকেলে, একদম তোমার হচ্ছে প্রথমত খালি ম্যাথ আর ম্যাথ এক্সপারে। সো ম্যাথ তো তোমার ইসে বেশি দেয় না, তো তুমি যদি হচ্ছে ম্যাথের ক্লাসটা করো তোমার এই পেপারে একদম বেসিক মোটামুটি ধরো 70% কাভার হয়ে যাবে, 70% কাভার হয়ে যাবে। এবং লাস্টের দিকে কিছু পড়াশোনা আছে, যে দিকে আসো, যে তোমার পিপিএম জিনিসটা কি, মোলারিটি কি, মোলালিটি কি, এগুলো একটু একবার করে দেখে নিবা। কোথায় পড়াশোনা আছে, এই যে টাইট্রেশন পার্টটাতে, নির্দেশক কি, মিথাইল অরেঞ্জ এর পিএইচ কত, মিথাইল তো রেড এর পিএইচ কত, ফেনোফথ্রিনের পিএইচ কত, এগুলোর কোনটা কি কালার দেয়, এই জিনিসগুলো একটু পড়ার আছে, ঠিক আছে। অর্থাৎ টাইট্রেশনে অ্যাসিড কার যে পার্টটা আছে সেটা একটু পড়ার আছে, আয়োডিমি থেকে, আয়োডোমি থেকে। এবং জাস্ট ইম্পর্টেন্ট যেটা ভাই, জারণ বিজারণ রিলেটেড যা কিছু আছে, জারণ বিজারণ রিলেটেড যা কিছু, সবকিছু এখান থেকে ইম্পর্টেন্ট আসলে এই পার্টটা থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। তোমার জারণ মান বের করা, জারণ মানের যে ব্যতিক্রম গুলো আছে, কোনটা জারক কোনটা বিজারক, ঠিক আছে, কে কটা ইলেকট্রন গ্রহণ করে জারণ বিক্রিয়ায়, কে কটা ইলেকট্রন তোমার সে ত্যাগ করে বিজারণ, এই টাইপের জিনিসপাতি গুলা দেওয়া আছে, ঠিক আছে। এগুলো তোমাকে ভালো মতো পড়তে হবে। আর একদম লাস্টের দিকে ভাই কিন্তু মেন বই থেকে পড়েছিলাম যে বিয়ার ল্যাম্বার্ট সূত্রের পরে অ্যাটমিক অ্যাবজর্পশন, এইটার ব্যবহার কি, ইউভি ভিস এর ব্যবহার কি, ইউভি ভিস, তারপর হচ্ছে তোমার এইচপিএলসি, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি, এগুলোর ব্যবহার কি, জাস্ট ব্যবহারটা দেখে যাবা, পূর্ণরূপটা দেখে যাবা। যে এইচপিএলসি মানে কি, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এবং ব্যবহারটা কি, জাস্ট আর কিচ্ছু দেখা লাগবে না, বুঝতে পারছো। এরপরে তড়িৎ রসায়ন, তড়িৎ রসায়নের শুরুর দিকে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু বেশি, ঠিক আছে। যে কোনটা তড়িৎ বিশ্লেষ্য, কোনটা অবিশ্লেষ্য, কোনটা তড়িৎ পরিবাহী, কোনটা অপরিবাহী, কোনটা অর্ধপরিবাহী, ঠিক আছে, এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে পরিবাহিতার যে এককগুলো আছে, তারপর তোমার ফ্যারাডে সূত্রে যে বেসিক, একদম বেসিক আসলে যদি ম্যাথ আসে তাহলে বেসিক ম্যাথ আসবে, তুমি এটা করতে পারবা। আর যদি এরকম কোনো ম্যাথ দেয় যেটা একেবারে তোমার কোনোভাবে হিসাব করা পসিবল না, তোমরা সেই ম্যাথ গুলো স্কিপ করবা। শুধুমাত্র এই চ্যাপ্টার না, অন্য যে কোনো চ্যাপ্টারই হোক, ম্যাথ গুলা পরীক্ষার হলে পরে অ্যান্সার করবা। যদিও ভাইয়া তোমাদের সাথে আবারও কথা বলবো যে তোমরা পরীক্ষার হলে কিভাবে কেমিস্ট্রিটা অ্যান্সার করবা, কিভাবে তোমার হচ্ছে কখন কোনটা অ্যান্সার করা শুরু করবা, ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলোকে কিভাবে অ্যাপ্রোচ করবা, এগুলো না তোমাদের পরীক্ষার আগে ভাইয়া আবার কথা বলবো। বাট তাও বলতেছি, ম্যাথমেটিক্যাল এমসিকিউ গুলো চেষ্টা করবা হুবহু কমন না পড়লে পরের দিকে দেওয়ার। আগে তুমি হচ্ছে থিওরিটিক্যাল যে 22 থেকে 23টা প্রশ্ন আছে এগুলো আগে দাও, লাস্টে 1 থেকে 2টা ম্যাথ তুমি রাখো, সেগুলো পরে দাও, ঠিক আছে। ওকে, দেন এরপরে আসো যে এখান থেকে বিভিন্ন কোষের প্রকারভেদ এবং লাস্টের দিকে বিভিন্ন কোষ নিয়ে আলোচনা করা আছে, ফুয়েল সেল নিয়ে আলোচনা করা আছে। এইগুলার সম্পর্কে যেটা পড়তে হবে, যে এগুলা ওই যে তোমার যে বিভব গুলো আছে, যে ড্রাই সেলের বিভব কত 1.2, তোমার ফুয়েল সেলের বিভব কত 1.23, ঠিক আছে। এবং ফুয়েল সেলের যে কর্মদক্ষতা 75%, অর্থাৎ যে ইম্পর্টেন্ট লাইন গুলো আছে সেগুলো একটু দেখে যাবো, ঠিক আছে। তড়িৎ রসায়ন থেকে একটা বা দুইটার বেশি প্রশ্ন আসে, ঠিক আছে, একটা বা দুইটা বেশি প্রশ্ন আসে।
লাস্টে হচ্ছে অর্থনৈতিক রসায়ন, এটা সম্পর্কে সেম কথা, কর্মমুখী, অর্থনৈতিক রসায়ন, ল্যাবরেটরি নিয়ে ব্যবহার, এই তিনটা চ্যাপ্টারে তোমরা মেইন বইয়ের সবগুলো দাগানো লাইন পড়বা, অনুশীলনী গুলা মাস্ট করবা, দেখবা অবশ্যই এই জায়গা থেকেই প্রশ্ন আসবে এবং প্রশ্ন ব্যাংক তোমাকে করতেই হবে বিগত 10 থেকে 12 বছর যেটা করো। তাহলে দেখো আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের কথাবার্তা কিন্তু এখানে শেষ হইল। আমি তোমাদের এতটুকু বোঝানোর চেষ্টা করলাম যে দেখো লাস্টে আসে কিন্তু ভাইয়া সব টপিকের কথা বলতেছি না, কিন্তু কিছু স্পেসিফিক টপিক গুলা মুখ দিয়ে বারবার বলতেছি, তো দেখবো ওইগুলা থেকে ঘুরে বেড়ে প্রশ্ন আসবে। আর যেগুলা তোমাকে একটু কম দেখতে বলতেছি সেখান থেকে সর্বোচ্চ কয়টা প্রশ্ন আসবে, 6 থেকে 7টা প্রশ্ন আসবে। তুমি যে দেখবা না এরকম না, বাট দেখো যেই টপিক গুলো মেইনলি আসে সেগুলো বারবার বারবার করে বলছি, সেগুলো তুমি বারবার বারবার করে দেখবা। শুধু কেমিস্ট্রি না, প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে এরকম কথাবার্তা। তাহলে ভাই কিন্তু তোমাদের ডিটেলস ক্লাসে সবকিছু মোটামুটি পড়াই দিছি এবং আজকে তোমাদের গুরুত্বপূর্ণ টপিক গুলাকে আবার একটু মনে করাই দিলাম, আবার তোমাদের সাথে কথাবার্তা বলতে আসলাম। তাহলে তোমাদের সাথে দেখা হবে একদম তোমাদের পরীক্ষার পরেই, আশা করি দেখা হবে, কারণ এটাই আমাদের লাস্ট ক্লাস, কেমিস্ট্রি সাজেশন ক্লাসটি আলটিমেটলি লাস্ট ক্লাস। এবং ভাইয়া খুব কষ্ট করে কথাবার্তা বলতেছি এবং আমি বুঝতে পারতেছি তোমরা হয়তো আমাদের কথা শুনতে কষ্ট হবে, কারণ আমি হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করতেছি ভাঙা গলা নিয়ে কথাবার্তা বলার। তাহলে সবাই ভালো মতো পড়াশোনা কইরো, ভাইয়ের জন্য দোয়া করো এবং তোমাদের জন্য দোয়া করি তোমরা ডাক্তার হও, ঠিক আছে, মানুষের সেবায় কাজ করো। তাহলে তোমাদের সাথে দেখা হবে আবার ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।